2024 জুলাইতে রক্ত দিয়ে স্বৈরাচার হটিয়েছে। 2026 নির্বাচনে তারা কাকে বেছে নিতে যাচ্ছে, বিএনপি নাকি জামায়াত? ইতিহাস বলছে 1990 সালে ছাত্ররা যা চেয়েছিল 1991 নির্বাচনে দেশ সেটাই দেখেছিল। 2026 কি একই ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে? জামাত জোট টিকে গেলেও শাইখে চরমনাই জনাব মুফতি ফজলুল করিম এবং এবি পার্টির চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জুকে কঠিন শিক্ষা পেতে হবে। দেখেন, বিএনপি জামাত যখন জোট ছিল তখনও কিন্তু জোটের কিছু কিছু লোক সম্পর্ক স্বাভাবিক রাখতে পারেনি। বিএনপির সাথে যে রাজনৈতিক দলগুলো একতাবদ্ধ হয়ে জোটবদ্ধ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বা সামনে অগ্রসর হচ্ছে, এরা চরম বেকায়দায় পড়েছে। করা হচ্ছে যাতে ব্যালট পেপারটা কনফিউজিং হয়ে যাবে, সিল মারার পরে এটা কনফিউজিং হয়ে যাবে। যে এটাকে আমি মনে করি নির্বাচন কমিশনের এটাকে ঠিক করা উচিত। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যাতে আরও খারাপ হয়, এই জন্য কিছু কিছু প্রার্থী উস্কানিমূলক কথাবার্তা বলছি। হিসাব নিকাশের পর আসন ভাগাভাগির সিদ্ধান্তে পৌঁছেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট। ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়েও কেটেছে অনিশ্চয়তা, তবে কিছু আসনে এখনো ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি তারা। শেষ পর্যন্ত সমঝোতা না হলে 10 থেকে 20টি আসন উন্মুক্ত রাখার সিদ্ধান্ত আসতে পারে। জোটভুক্ত আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন, দেখেই বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে চলেছে। তো দর্শক, আমি আর কথা বাড়াবো না, মূল নিউজে চলে যাব। তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত আপডেট ও গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ও কাগজে কলমে নয়, এই জরিপ হয়েছে ব্যালট বাক্সে। অংশ নিয়েছেন দেশের 5টি সেরা বিশ্ববিদ্যালয়ের 87,000 মেধাবী শিক্ষার্থী। যে তরুণরা 2024 জুলাইতে রক্ত দিয়ে স্বৈরাচার হটিয়েছে, 2026 নির্বাচনে তারা কাকে বেছে নিতে যাচ্ছে, বিএনপি নাকি জামায়াত? ইতিহাস বলছে 1990 সালে ছাত্ররা যা চেয়েছিল 1991 নির্বাচনে দেশ সেটাই দেখেছিল। 2026 কি একই ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে? চেয়ার শক্ত করে বসুন, আগামী 15 মিনিট আপনার রাজনৈতিক চিন্তাধারা বদলে দিতে পারে। প্রথমে আসুন দেখি গত এক বছরে প্রকাশিত প্রধান 4টি জরিপ আমাদের কি বার্তা দিচ্ছে। মোটা দাগে ফলাফলগুলো নিয়ে একটু নাড়াচাড়া করা যাক। ইউএসডিএ জরিপ সবচেয়ে বেশি আলোচিত এই জরিপ। এখানে অংশ নিয়েছিলেন 20,495 জন। তাদের ফলাফলে দেখা যায় বিএনপি 70%, জামায়াত 19% এবং এনসিপি 2.6%। আপাত দৃষ্টিতে মনে হতে পারে বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্টরি পাচ্ছে, কিন্তু প্রশ্ন হলো এই 20,000 মানুষ কারা? তারা কি সারা দেশের প্রতিনিধিত্ব করে? এরপর দেখুন প্রথম আলোর জরিপ। তাদের স্যাম্পল সাইজ ছিল মাত্র 1342 জন। ভাবা যায় 18 কোটি মানুষের দেশে মাত্র 1300 মানুষের মতামতে সরকার গঠন করে ফেলা হচ্ছে। সেখানে ফলাফল ছিল বিএনপি 66%, জামায়াত 26%। এরপর RIR এর জরিপ, স্যাম্পল সাইজ 4985 জন। এখানে কিন্তু ব্যবধান কমে এসেছে, বিএনপি 33%, জামায়াত 29%। লক্ষ্য করুন, এখানে বিএনপি ও জামায়াতের পার্থক্য মাত্র 4%। অন্যদিকে ইনোভেশন কনসাল্টিং জরিপে বিএনপি 41%, জামায়াত 30%। এই জরিপগুলোর দিকে তাকালে আপনি বিভ্রান্ত হতে বাধ্য। কেউ বলছে বিএনপি 70%, আবার কেউ বলছে 33%। এই বিশাল ভেরিয়েশন বা পার্থক্য প্রমাণ করে এদের মেথডোলজি বা পদ্ধতিতে বড়সড় ত্রুটি আছে। বেশিরভাগ জরিপ শহর কেন্দ্রিক বা নির্দিষ্ট বয়সের মানুষের মধ্যে সীমাবদ্ধ। এখানে সার্বজনীন গ্রহণযোগ্যতা নিয়ে সিরিয়াস প্রশ্ন তোলার সুযোগ আছে। তথাপি এই জরিপগুলো একটা ট্রেন্ড বা প্রবণতা দেখায়, কিন্তু কোনো সুনির্দিষ্ট রায় দিতে পারে না। রায় বুঝতে হলে আমাদের যেতে হবে আসল ফিল্ডে, যাকে আমরা বলছি নির্বাচনের আগে সবচেয়ে বড়, স্বচ্ছ এবং বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য জরিপ। এটি চলেছে গত সেপ্টেম্বর থেকে 6 জানুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারী প্রায় 87,000 ভোটার। এরা কারা? এরা বাংলাদেশের 5টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। পরিসংখ্যানটা একটু ব্রেকডাউন করি। ডাকসু, রাকসু, চাকসু, জোকসু এবং জ্যাকসু মিলিয়ে প্রায় 87,000 শিক্ষার্থী এখানে অংশ নিয়েছে। কেন এটি সেরা জরিপ? প্রথমত স্যাম্পল সাইজ, 87,000 মানুষ এখানে অংশগ্রহণ করেছে, যা যে কোনো প্রচলিত জরিপের চেয়ে বহুগুণ বড়। দ্বিতীয়ত, এই 87,000 শিক্ষার্থী আকাশ থেকে পড়েনি। এরা টেকনাফ থেকে তেতুলিয়া, দেশের প্রতিটি জেলা এবং প্রতিটি গ্রাম, প্রতিটি উপজেলার প্রতিনিধিত্ব করে। এরা ছুটিতে বাড়ি যায়, সমাজের সাথে মেশে। তৃতীয়ত, ডেমোগ্রাফি। এদের লিঙ্গ অনুপাত 55/45, নারী পুরুষ, এবং বয়স 18 থেকে 28, অর্থাৎ এরা ট্রিপিক্যালি জেনজি। চতুর্থত, সচেতনতা। এরা প্রত্যেকেই শিক্ষিত এবং রাজনৈতিকভাবে অতি সচেতন। এরা হুজুগে কাউকে ভোট দেয় না। ফলাফল কি? এই 5টি নির্বাচনের ফলাফল আমাদের চোখ কপালে তুলে দিয়েছে। প্রতিটি ক্যাম্পাসে, প্রতিটি নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বা তাদের সমমনা প্যানেল একচেটিয়া ভূমিধ্বস বিজয় অর্জন করেছে। প্রচলিত জরিপ যেখানে বিএনপিকে 70% দেখাচ্ছিল, সেখানে দেশের 87,000 সচেতন তরুণ ব্যালট পেপারে জামায়াত সমর্থিত প্যানেলকে বেছে নিয়েছে। এটি কোনো অনুমান নয়, এটি হার্ড ফ্যাক্ট। এই ফলাফল কেন জাতীয় নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ? কারণ আসন্ন নির্বাচনে মোট ভোটারের প্রায় 1/4 বা 25% হলেন 18 থেকে 29 বছর বয়সী তরুণ, সংখ্যায় যা প্রায় 3 কোটি।
এর সাথে যুক্ত করুন আরও 1 কোটি মানুষকে, যারা গত 15 বছরের স্বৈরাচারী জামানায় ভোট দেওয়ার সুযোগ পাননি, অর্থাৎ প্রায় 4 কোটি ভোটার এবার গেম চেঞ্জার। এখন প্রশ্ন হলো, এই তরুণরাই 2024 জুলাইতে ঐতিহাসিক এবং রক্তাক্ত গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল। এরা কেন বিএনপি বা সেকুলার দলগুলোকে বাদ দিয়ে ইসলামী ছাত্র শিবিরের প্যানেলকে বেছে নিল? এর পেছনে প্রধান কারণ রয়েছে 3টি। 1, কর্তৃত্ববাদী মনোভাব। এই প্রজন্ম স্বৈরাচার ঘৃণা করে। তারা বিএনপির অতীত আমলের মাস্তানি বা দখলদারিত্ব ভোলেনি এবং বর্তমানে যা চলছে সেগুলোও তারা ভুলছে না। তারা দেখছে ক্ষমতার পরিবর্তন হয়েছে, কিন্তু দখলদারিত্বের চরিত্রের পরিবর্তন হয়নি। 2, সাংগঠনিক শৃঙ্খলা। 5 আগস্টের পর শিবিরের কর্মীরা যে শৃঙ্খলা দেখিয়েছে, ট্রাফিক কন্ট্রোল করেছে, মন্দির পাহারা দিয়েছে, তা তরুণদের মুগ্ধ করেছে। তারা বিশৃঙ্খলা চায় না, তারা চায় সুশৃঙ্খল নেতৃত্ব। 3, নৈতিক রাজনীতির আকাঙ্ক্ষা। জেনজি প্রজন্ম দুর্নীতি মুক্ত এবং ওয়েলফেয়ার বা কল্যাণমূলক রাজনীতি চায়। তারা দেখেছে প্রচলিত দলগুলোর চেয়ে ইসলামী ধারার রাজনীতি অনেক বেশি স্বচ্ছ। এই 3 কোটি তরুণ যখন বাড়িতে যাবে, যখন পাড়া মহল্লায় কথা বলবে, তখন তাদের এই মনোভাব কেবল তাদের পরিবারের উপর নয়, পুরো জনপদের উপর প্রভাব ফেলবে। একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র গ্রামের ওপিনিয়ন লিডার, সে যখন বাবাকে বলবে, বাবা আমরা ক্যাম্পাসে এদের দেখেছি, এরা ভালো, তখন সেই বাবাও ধানের শীষে রেখে দাঁড়িপাল্লায় বা হাত পাখায় ভোট দেবেন। এটা বোঝার জন্য রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই। ইতিহাস সবসময় ভবিষ্যতের পথ দেখায়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ছাত্র সংসদ নির্বাচন বারবার জাতীয় রাজনীতির ব্যারোমিটার হিসেবে কাজ করেছে। 1990 সালের কথা মনে আছে? স্বৈরাচার এরশাদের পতনের পর দেশের গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলোতে জাতীয়তাবাদী ছাত্রদল ভূমিধ্বস বিজয় পেয়েছিল। তখন অনেকেই বলেছিল, ছাত্ররা ভোট দিয়েছে তো কি হয়েছে, গ্রামে তো আওয়ামী লীগ শক্তিশালী। কিন্তু 1991 সালের জাতীয় নির্বাচনে কি দেখা গেল? বিএনপি অভাবনীয় বিজয় অর্জন করে সরকার গঠন করলো। ক্যাম্পাসের হাওয়া সারা দেশে ছড়িয়ে গেল। আজ 2026 সালে দাঁড়িয়ে আমরা ঠিক একই প্যাটার্ন দেখছি, পার্থক্য শুধু পতাকা রঙে। 90-এ ছিল ছাত্রদল, 2026-এ এসে ছাত্র শিবির। বিশ্ববিদ্যালয় পর্যায়ে ধর্মভিত্তিক কিন্তু নিয়মতান্ত্রিক রাজনীতির প্রতি শিক্ষার্থীদের এই যে বিশাল সমর্থন, এটা আগামী ফেব্রুয়ারির নির্বাচনের জন্য একটি স্পষ্ট সামাজিক রাজনৈতিক সংকেত বা সোসিও পলিটিক্যাল সিগন্যাল। এটি কোনো যান্ত্রিক পূর্বাভাস নয়, এটি সমাজের পালস। সমাজ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের মশাল এখন ইসলামী শক্তির হাতে। একদিকে মিডিয়ার ছোট ছোট জরিপ বলছে বিএনপি এগিয়ে, অন্যদিকে দেশের 87,000 মেধাবী তরুণের লাইভ ব্যালট বলছে জামায়াত বা ইসলামী শক্তি এগিয়ে। আপনি কাকে বিশ্বাস করবেন? যারা জুলাই রক্ত দিয়েছে, যারা দেশের ভবিষ্যৎ গড়বে, তাদের রায়কে, নাকি 1300 মানুষের টেলিফোন জরিপকে? ডাকসু, জোকসু, রাকসু এই নামগুলো শুধু ক্যাম্পাস নয়, এগুলো আগামী বাংলাদেশের প্রতিচ্ছবি। আগামী ফেব্রুয়ারিতে যখন ব্যালট বাক্স খোলা হবে, তখন হয়তো দেখা যাবে প্রচলিত সব জরিপ ভুল প্রমাণিত হয়েছে এবং ক্যাম্পাসের সেই সবুজ বিপ্লব জাতীয় সংসদে আছড়ে পড়েছে। আমরা এবার চলে যাচ্ছি দ্বিতীয় জরিপে। গত কয়েক সপ্তাহ ধরে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, জামায়াতে ইসলামী কেন এনসিপির মতো নতুন দলকে বা চরমোনাইয়ের মতো ভিন্ন ধারার দলকে নিয়ে এত বড় জোট করছে? জামায়াত কি একা নির্বাচন করতে পারতো না? অনেকে বলছিলেন জামায়াতে দুর্বল হয়ে গেছে তাই জোট করেছে, কিন্তু আজ আমাদের হাতে এসেছে আরেকটি বিখ্যাত সংস্থা ন্যারেটিভের লেটেস্ট জরিপ। এই জরিপ দেখার পর আপনার সব প্রশ্নের উত্তর মিলে যাবে। বোঝা যাবে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান কেন এই জোটের জন্য এত স্যাক্রিফাইস করছেন। ন্যারেটিভ কোনো ভুঁইফোর সংস্থা নয়। আপনারা দেখেছেন গত 5টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে তাদের পিপল সার্ভে বা পূর্বাভাস 100% মিলে গিয়েছিল, অর্থাৎ তাদের মেথডোলজি বা ডেটা কালেকশন অত্যন্ত নিখুঁত। এখন আসি প্রধান দুটি দলের শক্তিমত্তার বিচারে। ন্যারেটিভের জরিপ বলছে বিএনপির আছে 34.7% জনসমর্থন, আর জামায়াত ইসলামীর আছে 33.6%। পার্থক্য কত? মাত্র 1.1%। এটি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। 1991 বা 2001 সালেও জামায়াত ও বিএনপির ভোটের ব্যবধান ছিল আকাশ পাতাল, কিন্তু 2026 সালে এসে সেই ব্যবধান নেমে এসেছে মাত্র 1%। এর মানে হলো জামায়াত এখন আর বিএনপির জুনিয়র পার্টনার নয়, বরং সমানে সমান শক্তি। কিন্তু সমস্যা হলো বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ফার্স্ট পাস্ট দ্য পোস্ট। এখানে 1% ভোটে পিছিয়ে থাকলেও আপনি আসন হারাবেন। যদি জামায়াত একা নির্বাচন করত, তবে এই 33.6% ভোট নিয়েও তারা হয়তো বিএনপির কাছে 100টি আসনে সামান্য ব্যবধানে হেরে যেত, কারণ বিএনপি 34.7% নিয়ে জিতে যেত। ঠিক এই জায়গাটিতেই জামায়াতের নেতৃত্বের দূরদর্শিতার কাজ করেছে। তারা ইমোশন দিয়ে না ভেবে ডেটা দিয়ে ভেবেছে। তারা বুঝতে পেরেছে এই 1.1% গ্যাপ পূরণ করতে এবং বিএনপিকে ওভারটেক করতে তাদের অ্যালাইজ বা মিত্র দরকার। এখন আসুন জোটের শরিকদের বা ছোট দলগুলোর ভোটের অঙ্কে। ন্যারেটিভের জরিপ বলছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির ভোট এখন 7%, ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমোনাইয়ের ভোট 3%, অন্যান্য মানে এলডিপি, এবি পার্টি, খেলাফত মজলিস এদের ভোট সব মিলিয়ে 2%। অনেকে এনসিপির 7%কে ছোট মনে করতে পারেন, কিন্তু মনে রাখবেন হাড্ডাহাড্ডি লড়াইয়ে 1% ভোটও সরকার পরিবর্তন করে দিতে পারে, যেখানে 7% বিশাল ব্যাপার। এনসিপির এই 7% ভোট মূলত কারা? এটা হলো জেনজি, ফার্স্ট টাইম ভোটার এবং অ্যান্টি এস্টাবলিশমেন্ট তরুণ। এরা বিএনপিকে ভোট দিত না, আবার জামায়াতের কনজারভেটিভ ইমেজের কারণে জামায়াতকেও ভোট দিত না। কিন্তু যখন এনসিপি জোটে আছে, তখন এই 7% ভোট সরাসরি জামায়াতের বাক্সেই ট্রান্সফার হবে। অন্যদিকে চরমোনাইয়ের 3% ভোট সারা দেশে 3% কম মনে হলেও বরিশাল, খুলনা বা নির্দিষ্ট কিছু পকেটে তাদের ভোট 15 থেকে 20%। এই ভোটগুলো যখন জামায়াতের 33.6%-এর সাথে যুক্ত হবে, তখন সেই নির্দিষ্ট আসনগুলোতে বিএনপি জামানত হারাবে। এখন আসুন আসল ম্যাজিকে। রাজনীতির ভাষায় বলা হয়
সিনার্জিক ইফেক্ট। সাদামাটা যোগফল কি বলে? জামায়াতের 33.6 যোগ বিএনপির 34.7, লড়াই সমানে সমান। কিন্তু যখন জোট হয়, অর্থাৎ জামায়াতের 33.6, এনসিপির 7, চরমনে 3 এবং অন্যান্য 2, তখন মোট কত দাঁড়ায়? 45.6%। অর্থাৎ জোটগতভাবে জামায়াতের জোটের বেজ ভোট বা নিশ্চিত ভোটই হলো 45.6%। বিএনপির ভোট কত? সর্বসাকুল্যে ওই 34.7%। পার্থক্য কত গেল? প্রায় 11%। এখন অনেকেই বলবেন, ভাই বিএনপির সাথেও তো অনেকেই জোটে আছে। নুরুদ্দল, গণ অধিকার পরিষদ, জুনায়েদ সাকির গণসংহতি কিংবা ওয়াকাস পার্টি, এদের সর্বসাকুল্যে ভোট 1%ও হবে না। অর্থাৎ বিএনপির সব মিলে 35% ভোটের বেশি হচ্ছে না। সেখানে জামায়াত জোট 45%। কিন্তু খেলা এখানেই শেষ নয়। সিনার্জিক ইফেক্ট বলে, যখন ভোটাররা দেখে একটি জোট এত শক্তিশালী, অর্থাৎ 45% ভোট তাদের পকেটে, তখন ফ্লোটিং ভোটার বা দোদুল্যমান ভোটাররা, যারা সাধারণত 10 থেকে 15% থাকে, তারা বিজয়ী দলের দিকেই ঝুঁকে পড়ে। একেই বলা হয় ব্র্যান্ড ওয়াগন ইফেক্ট। এই ফ্লোটিং ভোটারদের অন্তত 5% যদি জোটের দিকে আসে, তবে মোট ভোট দাঁড়ায় 45.6% যোগ 5% সমান 50.6%। এটি হচ্ছে জামায়াত নেতৃত্বাধীন জোটের ভোট। অন্যদিকে বিএনপি যদি ফ্লোটিং ভোটার কিছু পায়ও, তাদের 40% ক্রস করাটা কঠিন হবে, কারণ তাদের কোনো শক্তিশালী মিত্র নেই। ন্যারেটিভের জরিপ অনুযায়ী জোটবদ্ধ হওয়ার কারণে জামায়াতের জোট এখন বিএনপির চেয়ে প্রায় 15% ভোটে এগিয়ে, অর্থাৎ 50 বনাম 35। সংসদীয় গণতন্ত্রে 15% ভোটের ব্যবধান মানে কি জানেন? এর মানে হলো ল্যান্ডস্লাইড ভিক্টরি বা ভূমিধ্বস জয়। যদি 300 আসনের মধ্যে নির্বাচন হয় এবং একটি পক্ষ 15% ব্যবধানে এগিয়ে থাকে, তবে প্রতিপক্ষ দল হয়তো 50 থেকে 60টির বেশি আসন পাবে না। জামায়াত এই অঙ্কটি কষেই এনসিপির আবদার মেনে নিয়েছে, চরমোনাইকে ছাড় দিচ্ছে। তারা জানে এনসিপিকে 10-20টি সিট দিলেও দিন শেষে সরকার গঠন করবে জামায়াত জোটই। বিএনপি এখানে একা। তাদের নিজস্ব 34.7% ভোট দিয়ে তারা হয়তো শক্তিশালী বিরোধী দল হলেও হতে পারে, কিন্তু সরকার গঠন করার মতো ম্যাজিক ফিগার অর্থাৎ 151 আসন পাওয়া তাদের জন্য গাণিতিকভাবে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। শেষ কথা হলো, জামায়াত ইসলামীর জন্য এই জোট কোনো বিলাসিতা ছিল না, এটি ছিল সার্ভাইভাল স্ট্র্যাটেজি বা উইনিং ফর্মুলা। ন্যারেটিভের জরিপ আমাদের চোখ খুলে দিয়েছে। যারা বলছিলেন জামায়াত একা লড়লেই ভালো করতো, তারা আসলে আবেগের কথা বলছিলেন। বাস্তব ডেটা বলছে, একা লড়লে জামায়াত হয়তো শক্তিশালী হতো, কিন্তু ক্ষমতায় যেতে পারতো না। বিএনপি জিতে যেত, কিন্তু এনসিপি ও চরমোনাইকে সাথে নিয়ে জামায়াত এখন অপ্রতিরোধ। 50% জনসমর্থন নিয়ে তারা এখন ক্ষমতার দ্বার প্রান্তে। তবে এখানে চরমোনাই যদি বেশি বাড়াবাড়ি করে, তবে চরমোনাইকে বাদ দিলেও 3% মাত্র বাদ যাবে। তারপরেও জামায়াতের পকেটে কিন্তু প্রায় 42% ভোট এখনো থাকবে, অর্থাৎ বিএনপির চেয়ে 7% ভোট বেশি। আগামী নির্বাচনের ব্যালট পেপারে এই 15% ব্যবধানের প্রতিফলন দেখা যাবে। তখন বোঝা যাবে ডাক্তার শফিকুর রহমানের এই মাস্টার স্ট্রোক কতটা সময় উপযোগী ছিল। বন্ধুরা, জামাত জোট টিকে গেলেও শায়েখে চরমোনাই জনাব মুফতি ফয়জুল করিম এবং এবি পার্টির চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জুকে কঠিন শিক্ষা পেতে হবে। দেখেন, বিএনপি জামাত যখন জোট ছিল, তখনও কিন্তু জোটের কিছু কিছু লোক সম্পর্ক স্বাভাবিক রাখতে পারেনি। বিএনপি জামাত জোট একটা অসাধারণ জোট ছিল। জোটের ইতিহাসে এত সুন্দর হৃদ্যতাপূর্ণ সম্পর্কের জোট এটা পৃথিবীতে বিরল। কারণ ভারতে জোট আছে, পাকিস্তানে জোট আছে, কিন্তু বিএনপি জামাত জোটের মতো মধুর জোট খুব কম ছিল। শেষের দিকে এসে না বিএনপি জামাত টানাপোড়েন শুরু হয়েছে, কিন্তু দীর্ঘদিন, বিশেষ করে 2001 থেকে 2006 পর্যন্ত এবং 2008 পর্যন্ত যদি দেখেন, অসাধারণ জোট ছিল। এরপরে যখন যুদ্ধাপরাধীদের বিচার নামে জামাত নেতাদের হত্যা করা শুরু করলো, তখন ভারতের ভয়ে বিএনপি পিছু হটেছে, জামাত থেকে কিছুটা দূরে সরে গিয়েছে। কিন্তু বিএনপি জামাত জোট 2001 থেকে 2008 পর্যন্ত অসাধারণ মধুর ছিল। এই দুইটা দল নিজেদেরকে আলাদাই মনে করতো না। তারেক রহমান নিজে বলেছেন, ছাত্রদল শিবির একই মায়ের পেটে দুই ভাই। আপনি চিন্তা করেছেন খালেদা জিয়ার যে আবেগ ছিল জামাতের প্রতি, অসাধারণ জোট ছিল। এবং বিএনপির প্রতিও জামাতের যথেষ্ট আবেগ ছিল। বিএনপি দুর্নীতি, এটাও জামাতকে ডিফেন্ড করতে হয়েছে। বিএনপি দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন ছিল, কিন্তু জামাত দেখেও তেমন কিছু বলতে পারছে না, কারণ একদম আপন ভাই এটা করেছে। কিভাবে বলি, ভিতর থেকে সংশোধনের চেষ্টা করি। কিন্তু এত সুন্দর সম্পর্ক সত্ত্বেও বিএনপির কিছু নেতা ছিল যারা খালেদা জিয়াকে বলেছে, ম্যাডাম আপনি জামাতের সাথে জোটের সিদ্ধান্ত নিয়েছেন নেন, কিন্তু আমাকে কখনো জামাতের মুখোমুখি করবেন না। প্রচন্ড জামাত বিদ্বেষী এরকম কয়েকজন নেতার নাম আমরা জানি, এটা থাকে। এবং জামাতের মধ্যেও কিছু লোককে আমি চিনি, কমপক্ষে 2 জনকে আমি চিনি, যারা এরকম বলেছে যে বিএনপির হয়ে ভোট চাইতে হবে, বিএনপির হয়ে কাজ করতে হবে, এরকম কাজ যেন আমার মাধ্যমে না করানো হয়। এটা থাকে, যদিও ইট ওয়াজ ভেরি লিটল ইন নাম্বার। কিন্তু এখন পর্যন্ত জোট আনুষ্ঠানিকভাবে আলোর মুখ দেখেনি। জামাত জোট, জামাত, এনসিপি, এবি পার্টি, চরমোনাই সহ 11 দলীয় জোট। কিন্তু এই প্রক্রিয়ার মধ্যেই শায়েখে চরমোনাইয়ের যে আচরণ এবং মুজিবুর রহমান মঞ্জুর যে বিতর্কিত আচরণ, তারা যে অ্যাপ্রোচ নিয়ে চলছে এবং তারা কনসাসলি ঠান্ডা মাথায় এটা করছে, তাদেরকে শিক্ষা পেতে হবে। কি শিক্ষা পেতে হবে? আমি একটু প্রেডিকশন করি। আমার প্রেডিকশন যে জোট টিকবে। জোট টিকলেও মুজিবুর রহমান মঞ্জু এবং ফয়জুল করিম এমপি হতে পারবেন না। আমি চাই যে তারা সংসদে যাক, বিশেষ করে মুজিবুর রহমান মঞ্জুর মতো মেধাবী দূরদর্শী নেতার সংসদে যাওয়াটা জরুরি, কিন্তু তারা এমপি হতে পারবেন বলে মনে হচ্ছে না। আবার এবি পার্টিতেই বেশ আসাদুজ্জামান ফুয়াদ, তার জন্য জামাত খুব সিরিয়াসলি কাজ করবে এবং তাকে জামাত তার সর্বশক্তি দিয়ে
এমপি বানিয়ে আনবে বলে আমার মনে হয়। এবং বেস্টের ফুয়াদ সবার মন জয় করতে পারবেন, এ ধরনের কোয়ালিটি তার আছে। কিন্তু মুজিবুর রহমান মঞ্জু দিন দিন ফেতনা সৃষ্টি করছে, জামাতের সাথে দূরত্ব সৃষ্টি করছে, এবং লোকাল জামাত থেকে শুরু করে জাতীয় পর্যায়ে জামাতের লোকজন ভাবছে যে এর পক্ষে কাজ করা ঠিক হবে কিনা। দেখেন, আমিরে জামাত তার রোকনদের বাধ্য করতে পারবে তাদের ব্যক্তিগত পছন্দ অপছন্দের বাইরে কাজ করতে। তো এই জন্য ফেনীতে কিংবা বরিশাল 5-এ জামাতের রোকনরা সবাই আমিরে জামাতের নির্দেশে জোটের প্রার্থীর পক্ষে কাজ করতে বাধ্য হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সাধারণ ভোটার, যারা সুইং ভোটার, যারা জাস্ট এবছর জামাতকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু পরে জামাতকে দিবে কিনা শিওর না, ভাসমান জামাত, এবং এই ভোটারটাই হচ্ছে ক্ষমতা আসার মূল মানদণ্ড। তারা জামাতকে পছন্দ করার অংশ হিসেবে জামাত জোটকে, ফয়জুল করিমকে কিংবা মুজিবুর রহমান মঞ্জুকে ভোট দিতে শীতের মধ্যে বের হবে বলে মনে হচ্ছে না। অনেকে বের হবে না, বের হতো যদি তারা সেভাবে আচার আচরণ করতে পারত। ফয়জুল করিম এবং মুজিবুর রহমান মঞ্জু যে নিজেরা নিজেদের ক্ষতি করছেন অতি পাকনামি করতে, যে এটা তারা নিজেরাও বুঝতে পারছেন না। যে নিজেরা জোট হলেও দেখা যাবে যে আতাউর রহমান সরকার, আশরাফ আলী আকন্দ ঠিকই এমপি হয়েছেন, ডাক্তার আক্কাস আলীরা হয়তো এমপি হয়েছেন, কিন্তু ফয়জুল করিম হতে পারেন নাই, মুজিবুর রহমান মঞ্জু হতে পারে নাই, কিন্তু বেরিস্টার ফুয়াদ ঠিকই হয়েছে। এইটা তাদের ভুলের কারণে। প্রথম কথা হচ্ছে যে মুজিবুর রহমান মঞ্জু একটু অতি পাকনামিমূলক কথা বলছেন ইদানিং। দেখেন, তার কথার ওভারঅল তাৎপর্য ঠিক আছে, অনেক দূরদর্শী নেতা, আমি তার মেধা এবং প্রিয় দর্শক, ভিডিওটি দেখলেন, দেখে কি জানলেন, কি বুঝলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে একটা শেয়ার করে দিয়ে ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।